তাহলে আমরা শুরু করে দিই। 1 নম্বর হচ্ছে তোর, আজকে ডেট কত? ডেট হচ্ছে কালকে পরীক্ষা, আজকে ডেট দেখে নিই, 15 তারিখ। 15/3/24। কে এলেন? যা বাবা, এলেন বলতে চলে গেলেন। তা দেখতে দেখতে পাচ্ছিস তো? দেখ একটু অল্প অল্প করে। হুম। তা প্রথমে আমরা পড়বো ম্যাগনেটিজম। হুম। কিরে, তোদের তোদের ওদিকে আছে বিদ্যুৎ? ও, বিদ্যুৎ চলে এলো, আচ্ছা আচ্ছা। তোর কি সত্যি বললি কারেন্ট চলে এলো, মানে কারেন্ট সত্যি গেছে নাকি বিদ্যুৎ এলো বলে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ঠিক আছে। ম্যাগনেটিজম প্রথমত হচ্ছে, ম্যাগনেটিজম তৈরি হয় ইলেকট্রিসিটির জন্য। তাহলে কারেন্ট ফ্লো করলেই, কারেন্ট যদি ফ্লো করে, তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড বেসিক্যালি হচ্ছে তোর ইলেকট্রিক কারেন্টেরই একটা জিনিস আর কি। তো ইলেকট্রিসিটি বলা যেতে পারে এটাকে। তো ইলেকট্রিসিটির ইফেক্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তা আমরা এই যে প্রথম যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে আমরা দেখব কেমন করে কারেন্ট ফ্লো করলে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে আমাদের ফার্স্ট আমরা কিভাবে স্টাডি করব? ফার্স্ট স্টাডি হচ্ছে কেমন কারেন্ট থাকলে, কেমন কারেন্ট দিলে কি রকম রকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ফিল্ড তৈরি হয়, এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম স্টাডি। এটা ফার্স্ট আমরা দেখব। তারপর দেখব যে ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, ম্যাগনেটিক ফিল্ডটাকে বি আকারে আমরা চিহ্নিত করছি। তার আগে আমরা দেখব ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন কি, তার একক কি, এগুলো আমরা আলোচনা করব। কিন্তু এইটা আমাদের মেজর, এখান থেকে একটা এক পিস কোশ্চেন পড়বেই পড়বে, শিওর একদম। তারপর আমরা দেখব যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো চার্জ পার্টিকেল যদি থাকে, তাহলে তার গতি কিরকম হবে। তাহলে এ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড, চার্জড পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো জিনিস আপাতত আমরা চর্চা করব। তাহলে ম্যাগনেটিজমটা পড়া হবে, ঠিক আছে। আর তোদের সিলেবাস, নিটের যে সিলেবাস বলেছে, জেই মেনে কি সেই একই সিলেবাস হবে নাকি জেই মেনের সিলেবাস আগে যেটা দেওয়া ছিল সেটা কিছু জানিস? কিন্তু এখানে তো অনেক বাদ দিয়ে দিয়েছে। নিটের দেখে নিয়ে বলতে পারবি? বলতো। না, বের কর, আমি একটু হালকা করে এসিটা বাড়িয়ে নিয়ে আসছি। পেলি? বল। হুম হুম। আমার পাঠিয়ে দে, পাঠিয়ে দে, খুব ভালো হয়। নিটের সিলেবাস প্রচুর কমিয়ে দিয়েছে, গ্রুপেই দিয়ে দে আমাদের। পাঠালে? এইটা আচ্ছা। বায় সাভার্ট ল, ঠিক আছে। আমরা প্রথমে এটা পড়বো, অ্যাম্পিয়ার সার্কিটের ল পড়বো, এবং সার্কুলার লুপের জন্য অ্যাপ্লিকেশন টু কারেন্ট ক্যারিং লুপ, অ্যাম্পিয়ার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু ইনফাইনাইটলি লং ক্যারিং স্ট্রেট ওয়্যার অ্যান্ড সলিনয়েড, ফোর্স অন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ফোর্স অন চার্জ পার্টিকেল, অন মুভিং পার্টিকেল,
and force on a current carrying conductor in uniform magnetic field, force between two conductors, ampere is সংজ্ঞা, torque experienced by a loop, moving coil, galvanometer, sensitivity, conversion of galvanometer to voltmeter. Current loop as a magnetic field, dipole moment, bar magnet as equivalent, magnetic field lines, dipoles, bar magnet along with dipole, dipole magnet, ঠিক আছে। ঠিকই আছে, তাহলে ঠিকই ভেবেছি, কোনো চাপ নেই। দেখ, প্রথম আমরা পড়বো বায়ো-স্যাভার্ট ল। ফার্স্ট আমরা পড়বো বায়ো-স্যাভার্ট ল। এটা কি বলছে, যদি কোনো একটা তার যে কারেন্ট ক্যারি করছে, ধর এটা একটা তার, এই তারে একটা কারেন্ট ক্যারি করছে, কারেন্ট হচ্ছে আই, তড়িৎ প্রবাহ হচ্ছে আই, তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো একটা তারের মধ্যে দিয়ে। তো বলছে এই তারের যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে তার ছোট্ট একটা অংশ যদি আমি ডিএল নিই, তাহলে এই ডিএল অংশের মধ্যেও আই কারেন্ট তড়িৎ প্রবাহ হচ্ছে। তো এই ডিএল অংশের জন্য আর দূরত্বে কোনো একটা জায়গায়, আর দূরত্বের কোনো একটা জায়গায় যেখানে পয়েন্ট ধর পি, সেই পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড কতটা তৈরি হবে, সেটা যদি ডিবি হয়, পি পয়েন্টে ধর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, সেটা ধরলাম ডিবি, বিন্দুটা হচ্ছে পি বিন্দু, যে পি বিন্দু আর দূরত্বে অবস্থিত। একটা তারের ছোট্ট একটা অংশ নিয়েছি, সেই ছোট্ট অংশের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, ছোট্ট অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএল। তাহলে যদি আর দূরত্বে কোনো একটা পি বিন্দুতে আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করি, সেটা যদি ডিবি হয়, তাহলে বায়ো-স্যাভার্ট ল বলছে এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ল, এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল ল নয়। এক্সপেরিমেন্ট করে দেখেছে যে কিসে কিসের সাথে এটা ভ্যারি করে। তো এক্সপেরিমেন্টাল লতে দেখেছে যে ডিবি ইজ প্রপোর্শনাল টু আই, যত কারেন্ট বাড়াবো তত এটা বাড়বে। যখন আরো অন্যান্যগুলো ধ্রুবক থাকবে, ডিএল একই থাকবে, আর যখন এগুলো ধ্রুবক থাকবে, তখন এটা দেখছে ডিবি যত কারেন্ট বাড়াবে তত বেশি বেশি ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছে। নাম্বার টু হচ্ছে ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল, এই যে দৈর্ঘ্যটা, ছোট্ট দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা যদি আমার বেশি হয়, তাহলে বেশি বেশি কারেন্ট তৈরি হবে। ৩ নাম্বার বলছে যে ডিবি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, মানে আর এর বর্গের ব্যস্তানুপাতিক, যত দূরত্ব বাড়বে তত 1/r স্কোয়ার করে ম্যাগনেটিক ফিল্ডটা কমতে থাকবে। আর একটা ৪ নাম্বার বলছে ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা। এখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে এই যে আর ভেক্টর, এই যে আর ভেক্টর আমি নিয়েছি, আর এখানে যে ডিএল ভেক্টরটা হচ্ছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। মানে এটাকে যদি জুম করি, তাহলে তারটা হচ্ছে ধর এইদিকে কারেন্ট যাচ্ছে, এটা ধর ডিএল, আর এখান থেকে ধর এইটা হচ্ছে আর, তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে যেদিকে কারেন্ট যাচ্ছে তার যে অ্যাঙ্গেল, আর যে পয়েন্ট থেকে, তার থেকে যে পয়েন্টটা পি বিন্দু বলছি, যে পয়েন্টটা আমি ক্যালকুলেট করছি, তার অবস্থান ভেক্টর যেটা, এদের দুজনের মধ্যে যে অ্যাঙ্গেল থিটা, তার সাইনের সাথে এটা নির্ভর করে। তাহলে এই কটা সূত্র কিন্তু দিয়েছে বিজ্ঞানী বায়ো-স্যাভার্ট। তাহলে বায়ো-স্যাভার্টের এই সূত্রগুলোকে আমরা জয়েন্ট ভেরিয়েশনে ইউজ করবো। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ডিএল যখন হয় তখন এটা ধ্রুবক, ওটা ধ্রুবক, এগুলো থাকে। বুঝতে পেরেছিস তো? তাহলে এগুলোকে সবগুলোকে একসাথে যদি আমরা নিই, এটা ক্লাস 12 এ নিশ্চয়ই তোরা পড়েছিস না পড়িসনি? পড়েছিস তো? তো ওই ওই ফর্মুলাটাই আমরা পড়বো। বায়ো-স্যাভার্ট লতে তাহলে আমরা পেলাম কি? তাহলে ডিবি, ডিবি কেন বললাম? ক্ষুদ্র অংশের জন্য। ডিএল ক্ষুদ্র অংশের জন্য যেহেতু আমি ক্যালকুলেট করছি আর দূরে, তার জন্য এর নাম দিয়েছি ডিবি। ছোট্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে ডিবি। পুরোটার জন্য যদি করি তাহলে বি হবে। তাহলে আমরা দেখতে পেলাম এই যে ডিবি, দ্যাট ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা, এগুলো সব প্রপোর্শনাল, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার এটা হচ্ছে। তাহলে একটা কনস্ট্যান্ট লাগবে এটাকে ইকুয়াল করার জন্য। সেক্ষেত্রে আমরা দেখলাম একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই, এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই মিউ জিরো বাই 4 পাই যেটা, মিউ জিরো হচ্ছে শূন্য মাধ্যমের ফ্রি স্পেস পারমিয়াবিলিটি, ফ্রি স্পেস পারমিয়াবিলিটি, ম্যাগনেটিক ফিল্ডের ফ্রি স্পেসে বা বাতাসে
এয়ারের এয়ার আর ফ্রি স্পেসের মোটামুটি একই হয় এবং এর ভ্যালু হয় এসআই পদ্ধতিতে এর ভ্যালু হয় 4 পাই ইন্টু 10⁻⁻7 এসআই একক। তাহলে যদি এসআই এককে এখানে আমি 4 পাই ইন্টু 10⁻⁷ ফেলি, তাহলে 4 পাই কেটে যাবে। তাহলে এটা হবে 10⁻⁷ শুধু। তাহলে শুধু এসআই পদ্ধতিতে যদি আমরা এটাকে এই ফর্মুলাটাকে আমরা দেখি, এসআই তোমাদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখতে পাবো এইটা হবে ডিভি ইকুয়াল টু মিউ0 বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে আই এর একক কি হবে? আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। ডিএল এর একক কি হবে? এটা হচ্ছে মিটার। আর এর এককও হবে মিটার। আর এই যে মিউ0 একটা একক আছে, এই পুরোটা মিলে এর একক ডি এর একক হবে, ডিবি এর একক হবে টেসলা। টেসলা। তো এই টেসলা ইউনিটে আমরা পাবো এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে টেসলা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম মিউ0 যেটা, মিউ0 এর মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। এইগুলো দিলে আমরা বসালে কিন্তু পুরো ক্যালকুলেট করতে পারবো যে কোনো জিনিসের জন্য। কিন্তু এটা ক্ষুদ্র একটা অংশের জন্য। এই যদি বড় একটা অংশের জন্য হয়, যেমন ধর তোদের সিলেবাসে যেটা আছে, একটা রিং এর জন্য আমি ক্যালকুলেট করি। তার আগে আমি এর ভেক্টর ফর্মটা দেখি কিরকম কি দাঁড়ায়। এর একটা ভেক্টরের চেহারা আছে এবং ডিরেক্ট এই কোশ্চেনটা পড়ে যায় যে ভেক্টর ফর্ম কোনটা বোঝায়? সেটা আমরা দেখি। তাহলে দেখি এখানে আমরা লিখতে পারি এই ইকুয়েশনটাকে আমরা ভেক্টর ফর্ম যদি লিখি, বায়ো-স্যাভার্টের ভেক্টর ফর্ম ইকুয়েশনে যদি ভেক্টরের চেহারাটা দিই, তাহলে ডিবি ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ভেক্টর রাশি। তার জন্য ডিবি ইকুয়াল টু মিউ0 বাই 4 পাই, উপর নিচে ধর আর গুণ করে দিলাম। তাহলে আই ইন্টু ডিএল, উপরে একটা আর গুণ করলাম আর, ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই নিচে হবে আর কিউব। এবার দেখ এইখানে আমরা দেখতে পাচ্ছি তারের এই দিকে হচ্ছে ডিএল আর এই দিকে হচ্ছে আর, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখানে ডিএল আর সাইন থিটা এটা কেমন মনে হচ্ছে দুটো ভেক্টরের জন্য? এবি সাইন থিটা কখন হয়? ভেক্টরে কি ধরনের গুণে এবি সাইন থিটা হয়? ক্রস প্রোডাক্টের ম্যাগনিচিউড। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, এটা ডিবিটা যেহেতু মান, তার মানে আমরা লিখতে পারি ডিএল ক্রস আর। তাহলে এখানে আমরা লিখবো এভাবে ডিবি ইকুয়াল টু মিউ0 বাই 4 পাই ইন্টু আই ছিল কি ডিএল আর সাইন থিটা বাই আর কিউব ছিল। এবার আমরা এখানে লিখতে পারি, আমরা জানি এ বি সাইন থিটা যেটা, সেটা হচ্ছে এ ক্রস বি এর মড। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ডিবি ইকুয়াল টু মিউ0 বাই 4 পাই আই ইন্টু ডিএল ক্রস আর তার মডিউলাস বাই আর কিউব, এটা লিখতে পারি। তাহলে ডিবি ভেক্টর সমান কি? তাহলে ডিবি ভেক্টর সমান হচ্ছে মিউ0 বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব। আরটা আমার মাঝে মাঝে এটা হচ্ছে, মাঝে মাঝে এটা হচ্ছে, আর কিউব এরকম হতে পারে। এই চেহারাটা মাঝে মাঝে পড়ে। বিদ্যুৎ, এটা বুঝতে পেরেছিস? কিছুই করায়নি কিন্তু, জাস্ট ফর্মুলাটাকে এবি সাইন থিটা দিয়ে বসিয়েছি। কখনো এটা পড়ে ভেক্টর রূপ। আওয়াজ দিয়েছিস মানে অ্যাজিউম করছি বুঝতে পেরেছিস। এটা ভেক্টর চেহারা। কার ভেক্টর চেহারা? এটা হচ্ছে বায়ো-স্যাভার্ট সূত্রের ভেক্টর চেহারা, বায়ো-স্যাভার্ট লয়ের ভেক্টর রূপ। এবার যদি কেউ এরকম করে বলে যে এইটাও কি ভেক্টর রূপ, যদি জিজ্ঞেস করে এরকম ডিবি ভেক্টর সমান মিউ0 বাই 4 পাই ইন্টু আই ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার, এটা কি সেম না আলাদা? সেম জিনিস তো। তার তার কারণ হচ্ছে আমরা জানি এটা আর ক্যাপ দিয়েছি, এই আর ক্যাপটা হচ্ছে একক ভেক্টর। তার মানে আর ক্যাপ মানে হচ্ছে পাতি আর ভেক্টর বাই আর। সেটা বসালেই আমি এখানে ওইটা পাবো। তার মানে এটাও সেম। তাহলে হয় এটা পড়বে না হলে ওটা পড়বে। আগের বার নিটে কিন্তু এই কোশ্চেনটা পড়েছিল।
এত কিছু করার পর শেষে দেখছি এই কোশ্চেনটা পড়েছে যে চেহারা কি, ভেক্টর রূপ কোনটা, ঠিক? এবার এই যে এবার তাহলে ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে? তাহলে আমরা দেখলাম ডিবি, এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে তোর ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এর একটা ম্যাগনিটিউড আমি পেলাম, আর এর একটা ডাইরেকশন পাবো। তাহলে ডাইরেকশনটা কি হবে? এই ডাইরেকশনের জন্য অনেক ধরনের তোর রুল আছে। তো প্রথম আমরা যে রুলটা দেখতে পাচ্ছি, এই যে ডিবি যে ভেক্টর, সেই ভেক্টরটা ডিএল ক্রস আর এর ডাইরেকশনে, বাদ বাকি পুরোটাই তো স্কেলার। এইটা হচ্ছে শুধু ডাইরেকশন দিচ্ছে। ডাইরেকশন মানে আমরা কি জানি? ডিএল ক্রস আর এর যেমন ডাইরেকশন হবে তেমন। ডিএল কে যদি এক্স ধরি, আর কে যদি ওয়াই ধরি, তাহলে জেড ডাইরেকশন যেদিকে হবে সেদিকে। তার মানে কি? তার মানে হচ্ছে এইটা যদি তোমার তার হয়, এটা যদি ডিএল হয়, এইদিকে যদি আর হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ডিএল ক্রস আর একটা প্লেন, তার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে এই বরাবর হবে ডিবি। তার মানে ডিবি ইজ পারপেন্ডিকুলার টু ডিএল, আর ডিবি হচ্ছে পারপেন্ডিকুলার টু আর। তাহলে এটাকে ক্যালকুলেট কি করে করব? এ ক্রস বি এর ডাইরেকশন যেমন আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে করি সেরকম। এইটা যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে বুড়ো আঙুলের এরকম করে ধরবো হাতটাকে, এর উপর ফেলবো, বিটা তালুর দিকে থাকবে, তাহলে বুড়ো আঙুল যেদিকে হবে। তাহলে এখানে ডিএল ক্রস আর আছে, তাহলে ডিএল ক্রস আর হলে কি হবে? এ ক্রস বি, এটা যেমন করেছি, এটা যেমন পারপেন্ডিকুলারলি এইদিকে যদি আমি ঘোরাই, বুড়ো আঙুলটা কোন দিকে আসবে? এই বরাবর বাইরের দিকে বেরিয়ে আসবে। এই বুঝতে পারছিস না পারছিস না? যেদিকে প্রথম ভেক্টরটা, সেদিকে আমি আঙুলগুলো সব রাখবো। মানে বুড়ো আঙুল আর এরকম, দেখতে পাচ্ছিস আমার ভিডিওটা? এরকম করে রাখলি বুড়ো আঙুলটা, এই যে ধর ধর অনেকগুলো আঙুল আছে, 4টে আঙুল আছে, এই 4টে আঙুল, আর এখানে একটা বুড়ো আঙুল থাকবে, মোটা বুড়ো আঙুল থাকবে। এই 4টে আঙুল যেটা আছে, এই 4টে আঙুলটা রাখবো আমি প্রথম ভেক্টরের দিকে, ডিএল এর দিকে। এইটা আমি রাখবো ডিএল এর দিকে। এবার তালুটা তো আমি এদিকেও রাখতে পারি, এদিকেও রাখতে পারি। তালুটা আমি রাখবো আর যেদিকে আছে সেদিকে। তাহলে হাতের একটা পা লাগছে। যাই হোক, এর তালুটা এর তালুটা থাকবে এই বরাবর। তাহলে তালুর তালুর দিক হচ্ছে, তালু মানে পাম, তালুর দিক হচ্ছে, তালুর দিকে আর ভেক্টর থাকবে। তাহলে ডিএল এ তো আঙুল দিকে এরকম বসা, ডিএল এর দিকে, তাহলে কোন দিকে হচ্ছে বুড়ো আঙুল বলতো? তালুর দিকে যদি আর হয়, বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে? এই ছবিতে ডিএল বরাবর আঙুলগুলো সবগুলোকে রাখবো। তালুটা আর ডাইরেকশনে, তালুর ডাইরেকশন হবে, তালুটা ওপেন হবে। তাহলে বুড়ো আঙুল কোন দিকে হচ্ছে এই ক্ষেত্রে? তলের সাথে নিচের দিকে হচ্ছে না উপরের দিকে হচ্ছে, সেটা জিজ্ঞাসা করার চেষ্টা করছি। বুঝতে পারছো? নিচের দিকে হচ্ছে প্রত্যেকে। ধর এটা হচ্ছে এইদিকে, এই যে আমার আঙুলগুলো আছে, আঙুল আর বুড়ো আঙুল এরকম করব। ছবিটা যেমন করেছি এখানে সেরকম। এবার এই যে 4টে আঙুল আছে, সেই বরাবর ডিএল নেবো, যেদিকে ডিএল আছে। এখানে তাহলে ডিএল কোন দিকে? এখানে, আমার ছবি অনুযায়ী এখানে। কিন্তু তালুটা তো, তালুর ডাইরেকশনে এই দিকে আর হচ্ছে বাঁ দিকে, কিন্তু এখানে তো ডান দিকে আর আছে। তা ডান দিকে আর করতে গেলে আমাকে এরকম জিনিসটাকে এরকম ঘোরাতে হবে, নিচের দিকে নামাতে হবে। বুঝতে পারছিস? তাহলে এই দিকে আর হলো, যেই এটা ডিএল এটা আর, তাহলে বুড়ো আঙুল কোন দিকে? সেটা আমার ডাইরেকশন হচ্ছে ডিএল ক্রস আর, সেটাই আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। একটা জিজ্ঞাসা করি দাঁড়া। যা, এটা হ্যাং হয়ে গেল। যা, লেখা যাচ্ছে। তো যাই হোক, এটা ধর
কথার কথা আমি জিজ্ঞেস করছি, এইদিকে ধর কারেন্ট যাচ্ছে, I কারেন্ট, এখানে ফিল্ড কোন দিকে হবে বল? এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এই পয়েন্টে ফিল্ড কত হবে? P বিন্দুতে? নিচের দিকে হবে না উপরের দিকে হবে? তাহলে DL কোন দিকে? DL টা কোন দিকে হয়? যেদিকে কারেন্ট যায় সেদিকে DL, I বরাবর DL হবে। R কোন দিকে হবে? এই DL এর এই জায়গা থেকে P বিন্দুর দিকে R, তাহলে বুড়ো আঙুল কোন দিকে যাবে? এরকম কর DL, এইদিকে R, তাহলে বুড়ো আঙুলটা নিচের দিকে হচ্ছে না? বিদ্যুৎ, বুঝতে পারছিস? দেখো এদিকে বলছি DL, যেমন ধর তোকে যদি বলা হয় এইটা একটা তার, সাপোজ এটা না দিলাম না, এইটা ধর একটা তার আছে, কারেন্ট যাচ্ছে I কারেন্ট, তাহলে এই বিন্দুতে কোন দিকে ফিল্ড হবে? এটা হচ্ছে P বিন্দু ধরে নাও, তলের উপরের দিকে বেরিয়ে আসবে নাকি তলের ভিতরের দিকে যাবে? তাহলে উপরের দিকে যদি হয়, তার সাইন হচ্ছে এরকম, এইরকম। এবার এইদিকে যদি কিউ হয়, এখানে যদি কিউ বিন্দু হয়, তাহলে কিউ বিন্দুতে কি হবে বল? নিচের দিকে নামবে না উপরের দিকে উঠবে? I বরাবর কর, বুড়ো আঙুল নিচের দিকে হচ্ছে না? তার নিচের দিকে হলে তার সাইন হচ্ছে ক্রস। তাহলে আমরা দুটো সাইন এখানে ইউজ করব, একটা ডট একটা ক্রস গোলের মধ্যে। এই দুজনেই হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, একজন আউট অফ দ্য প্লেন, একজন ইন টু দ্য প্লেন। তাহলে এরা দুজনেই, এটাও পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এটাও পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, কিন্তু ডট মানে হচ্ছে আউট অফ দ্য প্লেন, প্লেন থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, আর ক্রস মানে হচ্ছে ইন টু দ্য প্লেন। তাহলে যেটাকে আমরা বাংলা ভাষায় নিচের দিকে বলছি, সেটা হচ্ছে এইটা, এটা নিচের দিকে ক্রস, তলের সাথে লম্ব নিচের দিকে, আর ডট যেটা হচ্ছে সেটা হচ্ছে উপরের দিকে। তাহলে এই ডট আর ক্রস কিন্তু খানিকটা আমরা এখানে টুকটাক কিন্তু আলোচনা করব এই ক্ষেত্রে। তাই আমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে, যে এই যে বায়ো-স্যাভার্ট ল, এটা হচ্ছে এমন ল যেটা দিয়ে যেকোনো ধরনের কারেন্ট দেওয়া থাকলে তার সেই কারেন্টের জন্য কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কতটা হবে সেটা কিন্তু আমরা যেকোনো জায়গায় ক্যালকুলেট করতে পারি বায়ো-স্যাভার্ট লকে। কিন্তু আমাদের সিলেবাসে দিয়েছে একটা সার্কুলার রিং এর জন্য কি হবে? তা আমরা ক্যালকুলেট করি সার্কুলার রিং এর জন্য কত হবে। তাহলে অ্যাপ্লিকেশন অফ বায়ো-স্যাভার্ট ল, অ্যাপ্লিকেশন অফ বায়ো-স্যাভার্ট ল। অনেকে এই বায়ো-স্যাভার্ট লটাকে ল্যাপ্লাস ল বলে, প্রায় একই টাইমে দুজন মানে আবিষ্কৃত হয়েছে। তো বায়ো-স্যাভার্ট ল এর অ্যাপ্লিকেশন কি করব? এখানে সিলেবাস অনুযায়ী যদি করি, তাহলে প্রথম হচ্ছে সার্কুলার কয়েল। না, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটো একই। যেমন ধরে নাও আমাদের মেন্ডেলিভ ডোবারমেয়ার, কি ডোবারমেয়ার তো নাকি ওনার নাম? কি লেখে? হ্যাঁ, 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 হ্যাঁ। প্রায় প্রায় একই সময়ে প্রায় একই ধরনের কনসেপ্ট পর্যায় সারণীর জন্য দিয়েছিল। ঠিক সেরকমই। আ তো একই ধরনের আইডিয়া দুজন দিয়েছেন। সার্কুলার কয়েলের ক্ষেত্রে ধরে নে এরকম একটা কয়েল আছে। এই কয়েলের মধ্যে তার কারেন্ট যাচ্ছে। হাই কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, এবার দেখ এখনকার যুগের ইন্টারনেটের যুগের এভরি ইনফরমেশন ইজ এভেইলেবল। আজকে আমি ধরি কোন রিসার্চ করে যদি পাবলিশ করি গুগলে বা কোথাও আপলোড করে দিই, তাহলে সঙ্গে সঙ্গে অন্য জায়গাকার লোক দেখতে হবে। কিন্তু তখন তো সেরকম হতো না।
তখন যেটা হতো সেটা হচ্ছে সবাই যে যা স্টাডি করতো বছরে ২ বার ৩ বার বা ১ বছরে ১ বার বিজ্ঞানের বিভিন্ন কনফারেন্স হতো। কনফারেন্স মানে যেখানে বিভিন্ন সায়েন্টিস্ট আসতো, তাদের কাজগুলো ব্যাখ্যা করতো। বিভিন্ন সায়েন্টিস্টের সাথে কথা বলতো। তো সেরকমই টাইপে এবং কিছু পেপারও পাবলিশ হতো। পত্রিকা থাকতো বিজ্ঞানের। সেই পত্রিকাতে যারা পাবে যেমন ধর আমরা বিভিন্ন পত্রিকা হয় না? যেগুলো তোর মা মা কিছু ছেলেদের পত্রিকা হয়, মেয়েদের পত্রিকা হয়, মুখে মাখা মেকআপের একটা পত্রিকা হয়, হয় না? দেশ বলে বাংলার একটা পত্রিকা হয়। তারপরে আনন্দ আ কি বলে? আনন্দ মেলা বলে একটা পত্রিকা হয়। এগুলো বিভিন্ন ধরনের যে পত্রিকা হয় সেরকম সায়েন্সেরও ম্যাগাজিন হয়। সেই ম্যাগাজিনে যে আগে ছাপায় তার নামটা বেসিক্যালি আসে। তো সেরকমই কেস। তো সমসাময়িকভাবে দুটো ইন্ডিপেন্ডেন্টলি আলাদা দুটো জায়গাকার লোক একই জিনিস নিয়ে রিসার্চ করতেই পারে। যদি সেই রিসার্চ দুটো সঠিক হয়, তাহলে দুটো রেজাল্ট একই হবে। সেটা হচ্ছে ব্যাপার। তো আমরা এখন সার্কুলার বুঝতে পারলি? এবার এটা হচ্ছে ধর সার্কুলার কয়েল, এখানে কারেন্ট হচ্ছে I। এই কারেন্টের ডাইরেকশন কিরকম? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। তাহলে এর কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড কত? তাহলে সেন্টারে B কত সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। কি করে করব? আগে তোরা বল ডাইরেকশন কোন দিকে হবে? পুরো গোল করে ঘুরলেও ডট হবে। এখানে দেখ, এখানে ডিএল এরকম, এখানেও ডট হবে। 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 প্রত্যেক জায়গায় সবাই বুঝতে পারছিস এটা? ডট হবে এটা বুঝতে পারছিস তো? হ্যালো? ওকে? এবার ধরে নিলাম এর ব্যাসার্ধ হচ্ছে R। এবার আমি ছোট্ট একটা অংশ নিচ্ছি ডিএল। এবার বলো তো দেখি থিটা সমান কত? থিটা মানে তো ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল। এটা সমান কত? থিটার মান কত এখানে? এইটা যদি পি বিন্দু হয় ক 90 তাহলে আর ভেক্টরটা এইদিকে হবে না এইদিকে হবে? বাম দিকে হবে না ডান দিকে হবে? পি এর দিকে হবে না ডিএল এর দিকে হবে? পি এর দিকে হবে। কারণ ডিএল অংশটা হচ্ছে কারণ পি বিন্দুতে আমি ক্যালকুলেট করব। কেন্দ্রে ক্যালকুলেট করব। যেমন যেখানে ক্যালকুলেট করব সেই দিকে আর ভেক্টরটা হবে। আর এখানে আমি আর যেটা লিখেছি সেটা হচ্ছে রেডিয়াসকে লিখেছি। তাহলে এই যে আর ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। কারণ বৃত্তর ক্ষেত্রে ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। এবার তাহলে আমরা ফর্মুলা যদি ইউজ করি তাহলে কি পাবো? পাতি ফর্মুলা কি বল? ফর্মুলাটা কি ছিল? ডিবি সমান কি ছিল? মিউ 0 বাই 4 পাই আই ডিএল সাইন থিটা তাহলে সাইন 90 বসিয়ে দিই বাই আর স্কোয়ার। এবার আর এর ভ্যালুটা দেখ তো কনস্ট্যান্ট তো সব জায়গায়। সব জায়গায় তো আর। এই আর তো চেঞ্জ করছে না। তাহলে আর কে কনস্ট্যান্ট বসিয়ে দিলাম। কারেন্টও চেঞ্জ করছে না। আয়ও কনস্ট্যান্ট প্রত্যেক জায়গায়। সবাই কনস্ট্যান্ট খালি ডিএলটা পড়ে রয়েছে। তাহলে বি যদি বলি বি সমান ইন্টিগ্রেশন অফ ডিবি তাহলে এখানে সবাই মিউ জিরো কনস্ট্যান্ট 4 পাই কনস্ট্যান্ট আই কনস্ট্যান্ট এটা তো 1 হয়ে গেল সাইন থিটাটা তো 1 হয়ে গেল সাইন 90 মানে 1 আই কনস্ট্যান্ট আর স্কোয়ার কনস্ট্যান্ট পড়ে থাকলো কে ডিএল একটা ক্লোজ লুপে এই যে দৈর্ঘ্যগুলো যোগ করতে থাকলে কি হবে ডিএল যোগ করলে কত হবে টোটাল বৃত্তের পরিধি হবে হবে না হবে না হ্যালো যদি পরিধি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি পাতি 2 পাই আর তাহলে বি সমান হচ্ছে মিউ জিরো বাই 4 পাই আই বাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর অনেকে এটাকে কেটে দেয় অনেকে কাটে না তো যাই হোক এটাকে আমরা যদি পাই কেটে দিই 2 পাই কেটে দিই তাহলে এখানে 2 হবে তাহলে এখানে আমরা লিখতে পারি মিউ জিরো বাই 2 এখানে একটা আর আর কাটবে এখানে হচ্ছে আই বাই আর সরি এটা আর তাহলে মিউ জিরো আই বাই 2 আর
এটা কিসের জন্য হলো? এরকম একটা কারেন্টের জন্য। এখানে কেন্দ্রে ডট হলো। এই কারেন্টের জন্য, I কারেন্টের জন্য যদি R রেডিয়াস হয়, তার জন্য B at সেন্টার, এটা যদি O দিই নাম, B at O সমান হবে μ0 I/2R। এটা হলো ফর্মুলা। এবার আমি জিজ্ঞাসা করছি, বলতো দেখি n খানা যদি পাক থাকে তাহলে কি হবে? এখানে তো সিঙ্গেল টার্ন, সিঙ্গেল পাক বা সিঙ্গেল টার্ন, টার্ন মানে পাক। তাহলে এখানে আমি বলছি n টার্ন, কি বললি? n পাতি গুণ হবে। তাহলে B সমান হবে পাতি μ0 Ni/2R। পাতি n গুণ হবে। একখানা পাকে যা হবে, n খানা পাকে তো n গুণ হবে। তো n গুণ হলো। এই যে চেহারাটা, এই চেহারাটাকে অনেকে আবার এরকম করে লিখতেও ভালোবাসে। μ0/4πটাকে আলাদা করে রাখে। ঠিক আছে? নিয়ে এখানে 2π বসিয়ে এরকম করে μ0/4π করলে কি আসবে এটা? μ0/4π 2πi/r, এরকম কিছু আসবে। 2πi/r এরকম অনেকে লেখে। তো ভয় পাস না দেখে। অনেকে μ0I/4π I/r * 2π এরকম লেখে। সুবিধেও আছে তাতে। সেটা আমরা দেখব। ধরে নে আমি জিজ্ঞাসা করছি, এবার প্রবলেম টুক, 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 টুক করে জিজ্ঞাসা করি। ধরে নাও এরকম আছে একটা আর্ক। এটা হচ্ছে একটা আর্ক কারেন্ট। আর্ক কারেন্ট মানে হবে না কারেন্ট, কারেন্ট কন্ডাক্টর, যেটা কন্ডাক্টর আছে সেটা একটা আর্কের মতো, ব্যাসার্ধের মতো, মানে একটা বৃত্তচাপের চাপের মতো। হুম, এই ডাইরেকশনে। যার এইটা হচ্ছে ধরে নে রেডিয়াস আর, এটা হচ্ছে কেন্দ্র ও। ঠিক? কারেন্ট যাচ্ছে I। তাহলে এবার বলো তো দেখি B at O সমান কত হবে? তাহলে কি করে আমি অ্যাঙ্গেলে বার করব? আমি তো ওটা ৩৬০ ডিগ্রির বার করলাম। আমরা তো এই পুরোটার বার করেছি সেন্টারে। এইদিকে যদি কারেন্ট যায় তাহলে কোন দিকে হবে? এটা ক্লকওয়াইজ কারেন্ট। ক্লকওয়াইজ কারেন্ট হলে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেন্টারে কি হবে? ডট হবে না ক্রস হবে? দেখ ভেবে দেখ। ক্রস হবে। এরকম হবে ক্রস। তাহলে ক্রস হলো। এইদিকে I কারেন্ট গেল। তাহলে এবার এইটা ধর ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল, 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এবার বলো তো দেখি থিটা অ্যাঙ্গেলের জন্য, থিটা অ্যাঙ্গেলের জন্য কত হবে? থিটা অ্যাঙ্গেলের জন্য কত হবে? এইটা একটা ক্যালকুলেট কর। নাম্বার 2 ক্যালকুলেট কর যে ধরে নে এইদিকে একটা কয়েল আছে, তাতে I কারেন্ট যাচ্ছে। আর প্যারালালি এরকম আরেকটা কারেন্ট কয়েল আছে, তাতেও I কারেন্ট যাচ্ছে। তাহলে এবার বল, এইটা ধর দুজনের কমন সেন্টার O, ও হচ্ছে কমন সেন্টার। কমন সেন্টার। এর রেডিয়াস ধর R1, এর রেডিয়াস ধর R2। তাহলে বলতো B at O সমান কত হবে? এই দুটো কর। টুক 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 করে এই দুটো কর। দুটো প্রবলেম দিচ্ছি। 5 মিনিট টাইম দিলাম। কর। হ্যালো? হ্যালো? হ্যাঁ, বলো। এই ঘরেই আছি। একবারই তো বললি। কি হলো গো? ঠিয়া? পড়াচ্ছি না। হ্যালো? আরে না,
হলো? বল, বল, বল। থিটাটা -90 তাহলে কত হবে? গোটার জন্য ৩৬০ এর জন্য যদি ফর্মুলা হয় এইটা, মিউ 0 I/2R, তাহলে থিটার জন্য কত হবে? হ্যাঁ, এখানে অ্যাঙ্গেলটা তো কম। এইটার কোশ্চেনটা জিজ্ঞেস করলাম, থিটা অ্যাঙ্গেলের জন্য কত? আর এইটা আলাদা কোশ্চেন আরেকটা। ওটা আমি বলার জন্য বললাম যে আগে আমরা ৩৬০ ডিগ্রি করেছি, হ্যাঁ? সেই ৩৬০ ডিগ্রিতে এই ফর্মুলা হলো, তাহলে কি হবে? উ হ্যাঁ? হ্যাঁ? মিউ 0 I বাই মিউ 0/4 পাই I/R ইনটু থিটা। কিন্তু তাহলে থিটাটা কিসে হবে? কোন ইউনিটে হবে? ডিগ্রিতে হবে না, এটা রেডিয়ানে হবে তখন। ভেরি গুড, ঠিক বলেছিস। তার কারণ কি? তার কারণ হচ্ছে, দেখে নে, B ইকুয়াল টু মিউ 0 I/2R, এখানে আমরা লিখতে পারি যে এইটা পুরোটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে 2 পাই এর জন্য, 2 পাই রেডিয়ানের জন্য। তাহলে 1 রেডিয়ানের জন্য, 1 রেডিয়ানের জন্য কত হবে? এটা এটা দিয়ে ভাগ হবে। তাহলে মিউ 0 I বাই 2 দুগুণ 4, 4 পাই আর হলো। তাহলে থিটা রেডিয়ানের জন্য হবে মিউ 0 I বাই 4 পাই আর ইনটু থিটা। কিন্তু যদি ডিগ্রির জন্য বলি, তাহলে কত হবে বল, ভেবে বল। ডিগ্রির জন্য বললে কি হবে? বলো কি হবে ডিগ্রির জন্য বললে? তাহলে এই 2 পাই এর জায়গায় বলবো 360 ডিগ্রি। 360। তাহলে তখন আমরা বলবো যে 360 ডিগ্রির জন্য, 60 ডিগ্রি এর জন্য মিউ 0 I/2R, 1 ডিগ্রি এর জন্য মিউ 0 I/2R ইনটু 1/360 ডিগ্রি। তাহলে থিটা ডিগ্রি এর জন্য হবে মিউ 0 I/2R ইনটু থিটা বাই 360 ডিগ্রি। 60 ডিগ্রি নয়, 360। এটা হবে। এ কি মনে থাকবে এটা? হ্যালো? প্রত্যেকে ঠিক আছে? ক্লিয়ার? এবার বায়োস্যাভার্ট পড়ানোর আগে আমি স্ট্রেট ওয়্যারটা বলে দিই। এবার এটা একটা প্রবলেম দিলাম। এটা যেমন ৩০ ডিগ্রি বললে ৩০ ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে ১ এর ১২ হবে। ৯০ ডিগ্রি বললে ১ এর ৪ অংশ হবে। বোঝাই যাচ্ছে যে কয়েলটা যদি পুরো এক পাক খায়, কয়েলটায় যখনই যাচ্ছি দেখ, ভালো করে একবার ফিল নিয়ে দেখ। এই কয়েলটা যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যেতে থাকি, তাহলে এইটার জন্য একটা কন্ট্রিবিউশন হবে, যেটা হচ্ছে উপরের দিকে। আবার এটার জন্য একটা কন্ট্রিবিউশন হবে, এটা উপরের দিকে। এটার জন্য একটা কন্ট্রিবিউশন হবে, আবার উপরের দিকে। তার মানে এটা তো বাড়তে থাকবে। যত আমি অ্যাঙ্গেল নেব তত বাড়বে। এইটার জন্য আবার কন্ট্রিবিউশন হবে এখানে। এটার জন্য আবার এইদিকে কন্ট্রিবিউশন হবে। তার মানে বাড়তে যাবে। তাহলে বাড়তে যেহেতু যাচ্ছে, আমি যত কম অ্যাঙ্গেল নেব তত কম ম্যাগনেটিক ফিল্ড নেবে। যত বেশি নেব তত বেশি হবে। মেক্সিমাম ৩৬০ ডিগ্রি। আর যদি তারপরে যদি আরো পাক খেতে থাকি, তাহলে নাম্বার অফ টার্নস বেড়ে যাবে, পাক সংখ্যা বেড়ে যাবে। তাহলে পাক সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে আরো বেশি ম্যাগনেটিক ফিল্ড পাবো। ক্লিয়ার? এইবার আমরা এই যে ফর্মুলাটা পেলাম, তারপরে আরেকটা দিয়েছিলাম এইটা। সেকেন্ড, সেকেন্ড প্রবলেম কি দিয়েছিলাম? সেকেন্ড প্রবলেম আমরা দিয়েছি যে একটা নিয়েছি এরকম ইয়ে, ধরে নে কথার কথা এটা অ্যান্টি ক্লকওয়াইজ এটা নিয়েছি ধর, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে বল? এরকম কর। ডান দিকে না বাঁ দিকে? হবে না। ডট হচ্ছে, তার মানে এখানে ডট মানে বাইরের দিকে, এই বরাবর।
মানে এটা সার্কেল যদি আঁকতাম এরকম করতাম, কাত করে দিয়েছি খানিকটা সার্কেলটাকে। বুঝতে পেরেছিস তো কি বলছি? আর একটা তাহলে এটার জন্য B1 ধর পেলাম। এটার রেডিয়াস যদি R1 হয়, তাহলে এই B1 এর ভ্যালু কত? মিউ 0 I বাই I1 বাই R1। বা ধর কারেন্ট যদি I হয়, বা এটা ধর I1 কারেন্ট, রেডিয়াস এর না, ডট হলে বাইরের দিকে, ক্রস হলে ভিতরের দিকে, ইনটু দ্য পেজ। ক্রস হল, ওটা ক্রস। আর ডট আচ্ছা ঠিক আছে, তাই হোক, যেমন করে মনে রাখবি। আমি আমি পাতি মুখস্থ করে নিয়েছি, এগুলো তো ধর মানে মানে বোঝার কিছু নেই, যে যেমন করে পারে মনে রাখার জন্য যা করতে হয় করতে হবে, এই হচ্ছে ব্যাপার, বুঝলি তো? তো ধর কারেন্টটা আমার I1, এর রেডিয়াস আর ধরলাম, ধর দুজনেরই রেডিয়াস কথার কথা আর ধরলাম, তাহলে এটা ভালো ফর্মুলা আসবে। তাহলে এখানে এটাও ধরলাম ধর আর, ঠিক। এবার আর একটা নিয়েছি লুপ, সেই লুপটা এখানে নিয়েছি। তাহলে এরও ধর অ্যান্টি ক্লকওয়াইজ কথার কথা, তাহলে এর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর হবে, B2 হবে। কারেন্ট ধর I2, তাহলে এই B2 সমান হবে মিউ 0 I2, এটা 2R হবে, সরি, মিউ 0 I2 বাই 2R। তাহলে এবার যদি এই দুটো কয়েলের জন্য দেখি, তাহলে একটার জন্য এইদিকে, একটার জন্য এইদিকে, এইদিকে B1, এইদিকে B2, তাহলে নেট কত হবে? এর দুজন তো ভেক্টর রাশি, তাহলে নেট হবে এইটা, বি নেট। আর B1 B2 এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে B1 আর B2 এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে বি নেট কত হবে? বি নেট সমান হবে √অফ, কি হবে? B1 স্কয়ার প্লাস B2 স্কয়ার হবে শুধু। কেন হবে? তার কারণ 2B1 ইন্টু B2 ইন্টু কি হবে? cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে তো 0। এদের মধ্যে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে হবে √অফ B1 স্কয়ার প্লাস B2 স্কয়ার। তাহলে বসালে কি হবে? বি নেট সমান, বি নেট সমান, দেখ এখানে আমার √অফ মিউ 0 I1 বাই 2R এর হোল স্কয়ার প্লাস মিউ 0 I2 বাই 2R তার হোল স্কয়ার। তো কি সব ঘুমিয়ে গেলি? মিউ 0 বাই 2R ইন্টু √অফ I1 স্কয়ার প্লাস I2 স্কয়ার। এটা পরীক্ষায় প্রচুর বার পড়েছে, এটা পরীক্ষায় কিন্তু অনেকবার পড়েছে এই কোশ্চেনটা। এটা যদি কালকে পরে মধুশ্রী করতে পারবি না? না, যদি বলছি কালকে যদি পড়ে, এই ধরনেরই প্রবলেম পড়বে, এর থেকে বেশি কঠিন সহজ কিচ্ছু পড়বে না। তো পরীক্ষার ডেট কবে, মোটামুটি জোন কিছু বলেছে? কারণ এখন 1 মাস আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার দেখ, আমি যদি এটা স্ট্রেট ওয়্যার হয়, অ্যাপ্লিকেশন, আর একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, অ্যাপ্লিকেশন অফ বায়ো স্যাভার্ট ল। এটা হচ্ছে একটা স্ট্রেট ওয়্যার, রিজু তার। হুম, ধর এরকম একটা লম্বা তার, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই। এবার এই তারের কোনো একটা বিন্দু থেকে লম্বভাবে আর দূরত্বে আমি কোনো একটা বিন্দু আছে পি বিন্দু। তাহলে এবার বলো তো দেখি, এখানে ক্রস হবে না ডট হবে? ভেতরের দিকে হবে, তাহলে ক্রস হবে। এবার
কত হবে ম্যাগনেটিক ফিল্ড সেটা আমরা বের করব, ক্যালকুলেশন করব। তার জন্য আমরা বিরাট বড় ক্যালকুলেশন করতে পারি। কিন্তু তোরা যদি মনে রাখতে পারিস তাহলে ক্যালকুলেশনের ভিতরে গেলে এখন প্রায় আধ ঘন্টা লাগবে শুধু ক্যালকুলেশন করতে। ক্লাস 12 এর স্টুডেন্ট নাও, সেজন্য তোমাদেরকে ডিরেক্ট আমি বলে দিচ্ছি যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয়, এটা ধর r দূরত্ব, এইটুকু অ্যাঙ্গেল যদি θ1 হয় আর এইটুকু অ্যাঙ্গেল যদি θ2 হয়, তাহলে ফর্মুলা হচ্ছে B সমান হচ্ছে μ0 কারেন্ট গেছে I বাই 2 পাই r, সরি 4 পাই r ইনটু sin θ1 প্লাস sin θ2। মনে থাকবে না থাকবে না? চেহারা ভালো না? তাহলে দেখ μ0 বাই 4 পাই কে আলাদা কর, যেমন করে করলো μ0 বাই 4 পাই কে আলাদা কর, I বাই r কে আলাদা কর। তার মানে μ0 বাই 4 পাই ইনটু I বাই r ইনটু sin θ1 প্লাস sin θ2। কিন্তু মুশকিল কোথায়, স্টুডেন্টরা কোথায় গন্ডগোল করে সেটা হচ্ছে এরা এই দিকে θ1 ধরে নেয়। তা নয়, যে বিন্দু আছে সেই বিন্দুটা, এই যে তার যেটা আছে তারটাকে কত অ্যাঙ্গেলে সাবটেন্ড করবে ধরে থাকবে, এখানে পি বিন্দুতে যে কোণ হবে, তাহলে উৎপন্ন কোণ θ1 θ2 এগুলো হচ্ছে পি বিন্দুতে উৎপন্ন কোণ। তার ফর্মুলা দেখ, cos θ2 cos θ1 cos θ2 হবে। হুম। কোথায় ধরেছে রে? ধরুগা, মানে কার বইয়ে? পান্ডেজি উপরেরটা কি ধরেছে? সাইন। তো যাই হোক গে, এই আমি তো ওটা এখন ধর পাচ্ছি না হাতের কাছে, কিন্তু এটা পড়ে পাঠিয়ে দে। কিন্তু এটা 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 একদম পারফেক্ট আছে, কোনো ঝামেলা নেই এখানে। স্ক্রিনে শট মারো। হলো? ওটাই তো রে, আলফা বিটা, একই ফর্মুলা দেখ। এখানে আমি θ1 θ2 ধরেছি। তো যোগ করতে তুই আগে θ2 প্লাস a প্লাস বি মানে বি প্লাস এ নয়? সাইন বিটাকে আগে দে তোর যদি বিটাকে আগে দিতে ইচ্ছা করে। যোগ করছি তো। তাই না? আমি ভাবলাম কি বলতো, আমি ভেবেছি যে পান্ডিজি এখানে কোণ ধরে নিয়েছে। তাই ভাবলাম যে হ্যাঁ, আমি ওইটা ভেবে চাপ খেয়ে গেছিলাম যে পান্ডিজি হঠাৎ কি সব গন্ডগোল করতে শুরু করেছে। এত ভরসা করি লোকটাকে। তো উনি আ আ? কি বলছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার ইনফাইনাইট ওয়্যার হলে আ হ্যাঁ বল। ও আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, যেটা ভুল করে এখানে অ্যাঙ্গেল ধরে নেয়। বুঝলি তো? ওই উপরের পার্টে এখানে অ্যাঙ্গেল ধরে নেয়। দিস ইজ রং। অ্যাঙ্গেল আমরা সবসময় ধরবো পি তে। ঠিক আছে। ওকে। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে খুব সুন্দরভাবে পরের জিনিসগুলো ফটাফট, ফটাফট হয়ে যাবে। এবং এই দুটো ফর্মুলা শুধুমাত্র মনে রাখলে
তোমাদের শিওর শট একখানা কোশ্চেন পড়বে, যেটা শিওর 100% শিওর তোমরা করতে পারবে সঠিকভাবে। এবং এখানে কিছু প্রবলেম আমাদের প্র্যাকটিস করার বাকি আছে। কোন ফর্মুলার জন্য? এইটা ধরে নাও, এটা আই কারেন্ট যাচ্ছে, এখানে পি বিন্দু, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 2 বা থিটা 1, যাই হোক, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 1 বা থিটা 2। এটা হচ্ছে তোমার পি বিন্দুটা, পি বিন্দু, এখানে আই কারেন্ট যাচ্ছে। এবার যদি বলে ইনফাইনাইট ওয়্যার, যদি বলে ইনফাইনাইট ওয়্যার, তাহলে কি হবে? তাহলে এখানে কি চেঞ্জ হবে? একবার অসীম দৈর্ঘ্য। স্পেশাল কেসে যাচ্ছি, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। কেন আসবে বল? তার কারণ হচ্ছে এটা যদি বিশাল লম্বা হয়, তাহলে এই থিটা 1টা একে ধরার জন্য এইরকম করে দিকে আসবে। তাহলে আল্টিমেটলি থিটা 1টা ইনফাইনাইটের জন্য কত হবে? 90 ডিগ্রি হয়ে যাবে। থিটা 2টাও সেই এরকম এরকম করে বড় যত বড় হবে এইদিকে অ্যাঙ্গেলটা বাড়তে 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 যত বেশি দৈর্ঘ্য হবে, তাহলে এখানে আমরা কি ফান্ডা পেলাম? ফান্ডাটা কি? দৈর্ঘ্য যত বেশি হবে, তারের দৈর্ঘ্য যত বেশি হবে, তারের দৈর্ঘ্য যত বেশি হবে, থিটা তত বাড়বে। আর তারপরে সেই ফান্ডাটাকে কাজে লাগিয়ে আমরা যেটা পেলাম, যে ইনফাইনাইট ওয়্যার যদি হয়, তাহলে থিটা 1 এবং থিটা থিটা 1ও হবে না 90 ডিগ্রি, থিটা 2ও হবে 90 ডিগ্রি। কারণ এর চেয়ে বেশি অ্যাঙ্গেল আর করা সম্ভব নয়। প্যারালাল, প্রায় প্যারালাল হয়ে যাচ্ছে। তাহলে প্রায় 90 ডিগ্রি হবে। তাহলে এইটা সাইন 90 মানে 1, এটা 1 মানে 2 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার বি এর মান হবে বি সমান μ0/4 পাই ইন্টু আই বাই আর ইন্টু হচ্ছে তোমার 1+1। 2 হলো, 2 হলে এখানে এই 2টা কেটে যাবে, μ0I/2πr হবে। তাহলে বি সমান হবে μ0I/2πr। এটা হচ্ছে ফর ইনফাইনাইট ওয়্যার। তাহলে এই যে আমরা এটা পেলাম, আর আমরা আগে কি পেয়েছি? পূর্বে আমরা কি পড়লাম? পূর্বে আমরা যেটা পড়লাম, একটা সার্কেলের জন্য যেখানে কারেন্ট হচ্ছে আই, রেডিয়াস যদি আর হয়, তাহলে কেন্দ্রে কত হবে? সেন্টারে কেন্দ্রে কত হয় ম্যাগনেটিক ফিল্ড? বি সমান পাতি μ0I/2r হয়, হ্যাঁ কি না? তাহলে মনে রাখবে এখানে এই পাইটা খালি মিসিং থাকে, মনে রাখার নিয়ম। তাহলে এইটা হচ্ছে বি ইনফাইনাইট, ইনফ দিলাম, আর এটা হচ্ছে বি সেন্টার, সেন্ট দিলাম। তাহলে এদের দুজনের অনুপাতও জিজ্ঞেস করে পরীক্ষায়। তাহলে বি ইনফাইনাইট ওয়্যার, যেখানে আর সমান কারেন্ট সমান ইজ টু বি সার্কেল সেন্টার, এই দুটো কত হবে? একটা হবে μ0I/2πr ইজ টু μ0I/2r। কোনটা বেশি? কোনটা বেশি? ইনফাইনাইট ওয়্যারটা বেশি না সার্কেলেরটা বেশি? কি রে? সার্কেলটা বেশি। কারণ ইনফাইনাইট ওয়্যারে একটা পাই দিয়ে ভাগ আছে, পাই মানে 3.1 দিয়ে আরো ভাগ করে দিচ্ছি, তাহলে আরো কমে গেল। তার মানে এইটা তোমার 1/π=1 থাকবে, পরীক্ষায় থাকবে 1:π। কিন্তু গন্ডগোল আমরা কি করি? আমরা ভাবি ইনফাইনাইট ওয়্যারে পাই আছে মানে ভট করে ওখানে π:1 করে দিই। এগুলো কিন্তু একটু সচেতন ভাবে দেখতে হবে, সচেতন ভাবে পরীক্ষা দিতে হবে। তাহলে মোটামুটি সুন্দর নাম্বার আসবে। এইটা তোমার আগের বছর পড়েছিল। এই ধরনের কোশ্চেন পড়ে। এইগুলোকে খুব শক্ত কোশ্চেন বলে অভিহিত করা হয় মাঝে মাঝে। বুঝলে? এবার এটা হলো ইনফাইনাইট ওয়্যার। এবার যদি সেমি ইনফাইনাইট হয়, সেটা কি জিনিস? সেমি মানে কি? সেমিফাইনাল, আজকে সেমিফাইনাল খেলা দেখলি? সেমিফাইনাল লিখে দিয়েছি। সেমি ইনফাইনাইট ওয়্যার যদি হয়, আজকে WPL এর সেমিফাইনাল হলো তো। WPL মানে জানিস? দাঁড়া রেজাল্টটা দেখি। কি? যাক, আরসিবি জিতে গেছে।
মন্থনার সাথে আমাদের এর খেলা হবে। হ্যাঁ? সেই সেমি ইনফাইনাইট ওয়্যার। দেখ সেমি ইনফাইনাইট মানে এরা সব অবাক হয়ে যাচ্ছে মধুশ্রী টধুশ্রী যে কি সব হিব্রু ভাষায় কথা বলছে এসব পড়াশোনা টড়াশোনা নাই স্যারদের। WPL টা আমি তো দেখি এখন মেয়েদের খেলা খুব সুন্দর হয়েছে মানে প্রচুর আমি মেয়েদের সব প্রায় সব প্লেয়ারের খেলা আমি জানি মানে মানে নাম জানি এবং ওদের খেলার স্টাইল জানি খুব ভালো লাগে আমার। না না এটা নিয়ে মাতামাতি হচ্ছে এখন একদম পুরো স্টেডিয়াম ভর্তি থাকে পুরো এবং খুব প্রফেশনালি খেলে এবং মানে ছক্কাগুলো যেভাবে টাঙিয়ে টাঙিয়ে মারে যে কোনো লোক দেখলে বুকের ব্যথা হয়ে যাবে মানে যদি লাগে মাথায় ফাথায় ফেটে যাবে মাথা মানে যথেষ্ট। হ্যাঁ না আমি খেলা খেলা মানে কোনো কয়েকবার কোনোদিন ক্রিকেট খেলা দেখিনি ফুটবল খেলা দেখেছি তাতে আমার পোষায় না আমার টিভিতে দেখে বেশি ভাল লাগে টিভিতে চারিদিকের ক্যামেরা দেখায় তো তো এনভায়রনমেন্টটা খুব ভাল লাগে কিন্তু তোর যে কোনো ইম্পর্টেন্ট খেলা ঘরে বসে দেখতে আমি ভালোবাসি তো যাই হোক এমনিতে যাওয়ার ইচ্ছে আছে তোরা আয় তখন যাব বুঝলি সেমি ইনফাইনাইট ওয়্যার মানে হচ্ছে কি তারটা এইদিকে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত কিন্তু এইদিকে তোর এখানে এন্ড তাহলে এই যে অ্যাঙ্গেলটা থিটা 1 এটা কত হবে এটা তো এখানে গিয়ে চিপকে যাবে তাহলে থিটা 1 হবে 0 কিন্তু থিটা 2 কত হবে সেটা তো বাড়তে থাকবে থিটা 2 হবে 90 ডিগ্রি তাহলে একদিকে ইনফাইনাইট যেদিকে ইনফাইনাইট সেদিকে থিটাটা 90 ডিগ্রি হবে তাহলে এটা নিচের দিকে নেই তাহলে থিটা 1 হবে 0 ডিগ্রি থিটা 2 হবে 90 ডিগ্রি এ বুঝতে পারলি না পারলি না কিরে তাহলে বি সমান এইটা দেখ এটা যদি এইরকম হতো তাহলে এখানে তো একটা থিটা 1 থাকতো এখানে তো একটা থিটা 1 থাকতো না তো এবার এই পার্টটাই তো নাই তাহলে এই কালো দাগটা এখানে উপর পড়ে যাবে না এই বুঝতে পারছিস তো মানে এই নিচের পার্টটাই তো আর নেই এই পার্টটা শুধু এই পার্টটা আছে এর এখান থেকেই ক্যালকুলেট করছি তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে এইটা একটা দাগ হবে আর এটা একটা দাগ হবে ইনফাইনাইট ইনফাইনাইট হলে একদম লম্বা হবে এইদিকে হবে তাহলে এইটা অ্যাঙ্গেলটা ওই দাগের সাথে 0 ডিগ্রি করেছে তার মানে বি সেমি ইনফাইনাইট যদি বলি তাহলে সেক্ষেত্রে হবে μ0 I/4 পাই আর হবে দেখ হচ্ছে না ওটা 2 পাই আর এর অর্ধেক হবে 4 পাই আর সেই সেমি ইনফাইনাইট এরকম হতে পারে এরকমও হতে পারে সেমি ইনফাইনাইট এখানে ক্যালকুলেট করতে পি বিন্দু বলেছে এইটা হচ্ছে ধর তার এইদিকে নিচের দিকে ইনফিনিটি পর্যন্ত আছে আর এইদিকে নেই এটাও হতে পারে তো এবার যেটা তোমাদেরকে আমি কতগুলো প্রবলেম দেবো বুঝতে পেরেছিস তো তাহলে প্রবলেম দেওয়ার আগে আমরা কি বুঝবো ইনফাইনাইট ওয়্যার যদি হয় তাহলে ইনফাইনাইট ওয়্যার হলে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড হয় বিটা বুঝতে পারলি এইদিকে কেন হয় এবার এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের সময় কি হয় এই এই ধর এই লাঠিটা হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এটাকে ধর চেপে ধর আর বুড়ো আঙুলটা যেদিকে কারেন্ট যাবে সেদিকে পাঠা তাহলে এইদিকে বুড়ো আঙুল দে নিয়ে পুরো মুঠোটাকে এইদিকে এইদিকে মুঠোটা বেঁধে দে এটাকে ধরার জন্য বুঝতে পারছিস তো লাঠিটাকে ধরার জন্য এটা ধর বুড়ো আঙুল হাতের মুঠোগুলো এরকম করে ধরলি নিয়ে এরকম ধরলি কোনো একটা জিনিস কি করে আঁকবো আঁকা জানি না কিছু বুঝতে পারছিস একটা ধর একটা লাঠি আছে সেই লাঠিটাকে ধরার জন্য ধরলি চেপে আঙুলগুলো দিয়ে বুড়ো আঙুলটা যেদিকে যাবে সেদিকে ধর কারেন্টের ডাইরেকশন তাহলে এই যে এই যে ডাইরেকশনে আমরা গোল করে ওকে ধরেছি সেই ডাইরেকশনটা হবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন তো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বার করা হাজারো নিয়ম আছে আমি সেটাই বলার চেষ্টা করছি আমরা এক্ষুনি যেটা করলাম পাম পাম রাইট হ্যান্ড পাম রুল সেটা হচ্ছে খুব ইজি এবং স্ট্যান্ডার্ড রুল সেটা দিয়ে আমরা করতে পারি
কিন্তু একটা এর ক্ষেত্রে এরকম হয়, ইনফাইনাইট যদি হয় ম্যাগনেটিক ফিল্ড কত হয়, বি সমান মিউ জিরো আই বাই টু পাই আর। ঠিক আছে, যদি নন ইনফাইনাইট হয় তাহলে কি হয়, মিউ জিরো বাই ফোর পাই ইন্টু আই আই বাই আর ইন্টু সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু, তাই তো, সাইন থিটা টু হয়। এবার সার্কেল হলে কত হয়, ফুল সার্কেল হলে কত হয়, সেন্টারে এটা ও বিন্দু যদি নিই তাহলে বি অ্যাট ও সমান হবে মিউ জিরো আই বাই টু আর। এবার যদি আমি একটা অ্যাঙ্গেল নিই, আর্ক থিটা অ্যাঙ্গেল যদি নিই, এইখানে কারেন্ট যাচ্ছে, এগুলোতে কিন্তু কারেন্ট যাচ্ছে না, এগুলো আমি জাস্ট রেডিয়াসটাকে বোঝানোর জন্য এইগুলো ডট 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 করে রেখেছি, এটা ও। তাহলে বি অ্যাট ও যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে তার জন্য হবে মিউ জিরো আই বাই টু আর ইন্টু থিটা বাই 360, ডিগ্রিতে যদি হয় থিটা ডিগ্রি বাই 360 বা থিটা বাই টু পাই রেডিয়ানে যদি বলা হয়। এই যে ফর্মুলাগুলো আমরা এখন পেলাম এইটুকুই আমাদের সিলেবাসে আছে এবং সেগুলো পাঞ্চ করে অনেক ফর্মুলা করা যায়। যেমন ধরে নাও প্রবলেম ওয়ান, প্রবলেম কিছু একটা দিচ্ছি, ধরে নে এটা একটা তার, এর মধ্যে আই কারেন্ট আছে। এবার এইখানে যদি আমি একটা বিন্দু নিই যেটা এটার উপর অবস্থিত, পি বিন্দু, এটা ধর এল দৈর্ঘ্যের, তাহলে পি বিন্দুতে আর এই ডিস্টেন্সটাও ধরে নাও এল, তাহলে বি অ্যাট পয়েন্ট পি কত হবে, এক নাম্বার প্রবলেম। ধরে নাও এই একটা লাইন, এইখানে পি বিন্দু আছে এই দিকটায়, এইটা এল, এরও দৈর্ঘ্য এল, বি অ্যাট পি কত হবে, প্রবলেম। ধরে নাও এরকম একটা ইনফাইনাইট ওয়্যার, এরকম একটা হাফ সার্কেল, এখানে ইনফাইনাইট, এইখানে ধরো সেন্টার ও, কারেন্ট যাচ্ছে আই, তাহলে আই কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে বি অ্যাট ও সমান কত, এই তিনটে পটাপট করতো। কি রে, প্রথমটা কি হবে? প্রথমে বলো তো দেখি আমাকে একটা ইম্পর্টেন্ট কথা, তোরা আছিস? এইদিকে ধর ডিএল আর এইদিকেই ধর আর হবে তো, তাহলে ডিএল আর আর এর মধ্যে থিটা সমান কত হবে, ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। হবে না, হবে না, একই দিকে তো, এইদিকেই ডিএল, এটা যদি ছোট্ট একটা অংশ নিই, এইদিকেই ডিএল এইদিকেই আর, তাহলে 0 ডিগ্রি, তাহলে সাইন জিরো আইডিয়াল সাইন থিটা আছে না ফর্মুলা, তাহলে ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা, তো সাইন জিরো কত, জিরো, তার মানে এটা জিরো হবে। তাহলে এইটা হলো পাতি, এটার রেজাল্ট হবে জিরো। এইটা হবে এইদিকে ডিএল অংশ, যদি আমি নিই এইদিকে ডিএল অংশ হবে, আর সেই ডিএল অংশের জন্য ডিআর হবে এইদিকে, তার মানে এই আর হবে এইদিকে, তার মানে এখানে অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রিও জিরো, সাইন 180 ডিগ্রিও হচ্ছে জিরো, তার মানে এক্ষেত্রেও কিন্তু বি ইকুয়াল টু জিরো হবে। তার মানে আমরা বুঝতে পারছি একটা তার যেদিকে যায় সেই তারের অ্যাক্সিসের আগের দিক হোক পিছন দিক হোক যে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে না, তার যে বরাবর ডাইরেকশন বরাবর যায় সেই ডাইরেকশন বরাবর কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে না। সো দিস টু আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার দেখো আমাকে এখানে বলেছে ও বিন্দুতে ক্যালকুলেট করতে বলেছে, তাহলে এই দিকের যে ইনফাইনাইট ওয়্যার সেটা ও বিন্দুতে কিছু দেবে, এ তো প্রথমটার মতো,
তাহলে এর কন্ট্রিবিউশন নাই। এটা তো ২ নাম্বার যদি বলি তাহলে এটা তো ২ নাম্বারের মতো। এইদিকে কারেন্ট যাচ্ছে আর এইদিকে হচ্ছে পয়েন্টটা, তাহলে এটাতেও নাই। তাহলে বেঁচে আছে কে? শুধু এইটা। এটা কি? হাফ সার্কেল অফ রেডিয়াস r। তাহলে এইটা বাদ গেল, এটা বাদ গেল, এটা থাকলো। তাহলে শুধু একটা হাফ সার্কেল থাকলো। হাফ সার্কেলের জন্য আমরা পারবো না ক্যালকুলেট করতে? গোটা সার্কেলের জন্য কত হয়? মিউ 0 I বাই 2r। তাহলে হাফ সার্কেলের জন্য কি হবে? মিউ 0 I বাই 4r। তাহলে b at o সমান হবে মিউ 0 I বাই 4r। কিরে বুঝতে পারছিস না? মধুশ্রী, হ্যাঁ বল। পাই রেডিয়ান কোনটার জন্য বুঝতে পারলাম না। হ্যাঁ, পাই রেডিয়ানের জন্য কর না। তাহলে পাই বাই 2 পাই কর। তাহলে হাফ হচ্ছে না? পাই বাই 2 পাই কর। বা 180 ডিগ্রি যদি বলিস ডিগ্রিতে, তাহলে 180 বাই 360 কর। যাই করিস এটা তো পুরো সার্কেলের তো হাফ অংশ। তাহলে পুরো সার্কেলের জন্য যেটা আমি পাবো, কত পাবো পুরো সার্কেলের জন্য? মিউ 0 I বাই 2r। তার হাফ হবে। তাহলে হাফ হলে নিচে 2 গুণ হবে, মিউ 0 I বাই 4r হবে। এবারে ডাইরেকশন কি হবে বলো? দেখো নিচের দিকে হবে তো। এইদিকে হচ্ছে আর, এইদিকে হচ্ছে এ, পামটা দে, এরকম নিচের দিকে হবে, এখানে ক্রস। এইটা ডিএল ধর, এটা ডিএল। এইদিকে তোর এটাতে এইভাবে পাম্পটাতে আঙুলটা ভিতর দিকে যাবে তলের। ক্লিয়ার? এবার এই ধরনের যে প্রবলেম গুলো আছে সেগুলো করতে হবে। যেমন প্রবলেম ধরে নাও এরকম প্রবলেম থাকতে পারে। তোমার একটা পয়েন্ট আছে, এখান থেকে ধরো এটা একটা পয়েন্ট, তার সার্কেল এটা 30 ডিগ্রি, ঠিক আছে? এরকম যাচ্ছে, এরকম আসছে, এরকম যাচ্ছে, এরকম আসছে, এরকম যাচ্ছে, এরকম আসছে। একটা তার। ধর এটা পয়েন্ট হচ্ছে, এইখান থেকে কারেন্ট যাচ্ছে। এটা হচ্ছে ও বিন্দু। আর এই যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এটা হচ্ছে থিটা। এইটা হচ্ছে ধরে নে আর, এটাও আর, এটাও আর, এটাও আর। বলছে এখানে যদি আই কারেন্ট যায়, তাহলে এই সবারই মধ্যে দিয়ে আই কারেন্ট যাবে। তাহলে বি অ্যাট পয়েন্ট ও কত হবে? 2 মিনিট টাইম, এটা হয়ে গেলেই তোমাদের আজকে পড়া শেষ। কর, 5 মিনিট টাইম নে, অ্যান্সার বার কর। আর দিকটা বার করবি।